যখন বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা আশাবাদের বাণী শুনছি যে সরকার আগামী সপ্তাহের মধ্যে সুখবর পাবে, আমেরিকা সুখবর দিবে, শুল্ক কমানোর সিদ্ধান্ত নেবে আমেরিকা এই করবে ওই করবে, এরকম নানা ফাঁদে পড়ে আমরা প্রয়োজন না থাকা সত্ত্বেও এক গাদা বোয়িং কেনার চুক্তি করেছি আমেরিকার সঙ্গে, অনেক বেশি দামে গম কিনে আমদানি করা শুরু করেছি, এটা কিনছি ওটা কিনছি, অনেক কিছু কিনছি, আমেরিকা যা বলছে বাবা জি স্যার জি ওস্তাদ আমি মেনে নিচ্ছি। এরকম অবস্থার মধ্যে সব থেকে বড় আশার জায়গা যেটা তৈরি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এই যে আগামী নির্বাচন 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর কথা, মানে আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে, আমেরিকা নির্বাচন নিয়ে অনেক বেশি উৎসাহ বোধ করবে, এরকম আলোচনা কিন্তু ছিল। কিন্তু সেই আলোচনাটা বালির বাঁধের মতো ভেসে গেল আজকে, যখন নির্বাচন কমিশন থেকেই জানানো হচ্ছে আমেরিকা আগামী নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না। কেন হঠাৎ করে আমেরিকা এই সিদ্ধান্ত নিল? চলুন ভেতরের রহস্যটা একটু জানার চেষ্টা করি এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আমেরিকা পর্যবেক্ষক পাঠাবে না, এই সিদ্ধান্ত অন্য কোনো সোর্স থেকে আমরা বলছি না আপনাদেরকে, একেবারে স্বয়ং নির্বাচন কমিশন থেকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা তখন জানানো হয়েছে যখন আমেরিকার রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন আজকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন। কি বললেন তিনি, আর বাংলাদেশের নির্বাচন কমিশন কি বলছে, চলুন একটু প্রথম আলোর শিরোনামটা দেখে নিন। প্রথম আলো বলছে নির্বাচন পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনের সচিব আক্তার হোসেন তিনি এটা নিশ্চিত করেছেন। কখন নিশ্চিত করলেন? যখন ব্রেন ক্রিস্টেনসন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করলেন। বৈঠক পরে খুবই ছোট্ট 1 মিনিটের একটা প্রেস কনফারেন্সে তিনি কথা বলেছেন। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশের নির্বাচনে জনগণ যাকে বিজয়ী করবে তার সঙ্গেই আমেরিকা কাজ করতে প্রস্তুত, যে নির্বাচিত হবে সরকার গঠন করবে তাদের সঙ্গেই আমেরিকা কাজ করবে, আমেরিকা কোনো পক্ষ নেবে না, এরকম অবস্থান জানালেন। এর আগে আমরা আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এই সেম মন্তব্যের কথা নিয়ে আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন মার্কিন এক কূটনীতিবিদের অডিও ফাঁস হয়েছিল ওয়াশিংটন পোস্টে, যেখানে আমরা দেখেছিলাম যে আমেরিকা চাইছে আগামী নির্বাচনে জামাত বিজয়ী হোক এবং আগামীতে জামাত সরকার গঠন করুক। সেরকম একটা পরিস্থিতিতে ব্রেন ক্রিস্টেনসন বলার চেষ্টা করলেন যে দলই আসুক সেই দলের সঙ্গেই সেই সরকারের সঙ্গেই কাজ করবে তারা। কিন্তু ইসি আক্তার হোসেন ব্রেন ক্রিস্টেনসন পর্যবেক্ষক নিয়ে কোনো কথা বলেননি, কারণ তিনি ডিটেল কোনো কথাই বলেননি। মাত্র 1 মিনিট সৌজন্যতা মানে রক্ষার জন্য তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে শুধু ওই কথাটা বলে চলে গেছেন। ইসি আক্তার হোসেন তিনি জানিয়েছেন যে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে ইনিয়ে বিনিয়ে নানাভাবে বলার চেষ্টা করা হয়েছে যে আমেরিকা পর্যবেক্ষক না পাঠালেও মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। যখন পর্যবেক্ষক এত পর্যবেক্ষক বিদেশ থেকে আসছে বলে আমরা শুনছি, এবং মজার ব্যাপার হচ্ছে যেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন সংস্থা থেকে প্রতিবাদ জানানো হয়েছে, বাংলাদেশের বড় বড় এনজিও থেকে প্রতিবাদ জানানো হয়েছে যে বিদেশি পর্যবেক্ষকদের বিভিন্ন ধরনের খরচের টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার, অর্থাৎ তারা যাতায়াতের বিমান ভাড়া পাচ্ছে, থাকা খাওয়ার টাকা পাচ্ছে, সব খরচ বাংলাদেশ সরকার বহন করছে এবং সব খরচ বহন করে বিদেশে থেকে তারা বেশ কিছু পর্যবেক্ষক আনতে সমর্থ হচ্ছে। সেরকম একটা পর্যায়ে আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না, এটা একটা বড় খবর। কি বলছে প্রথম আলো বিস্তারিততে? তারা বলছে যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না, তবে ওই দেশ থেকে একটি ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল আসবে। ইন্ডিপেন্ডেন্ট পর্যবেক্ষক দল মানে সরকারি পর্যবেক্ষক না, সরকার পাঠাবে না। মানে ইসি আশা করছে যে একটা বেসরকারি একটা স্বাধীন পর্যবেক্ষক দল আমেরিকা থেকে আসবে। আর ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাদের মতো করে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন। তবে তারা ফরমাল পর্যবেক্ষক নন, তারা ভোট দেখতে যাবেন।
খুবই স্পষ্ট বার্তা, বুঝতে পেরেছেন? তারা ভোট দেখতে যাবেন, তারা ফর্মাল পর্যবেক্ষক না। ফর্মাল পর্যবেক্ষক আর ভোট দেখতে যাওয়া কিন্তু এক ব্যাপার নয়। যুক্তরাষ্ট্র ফর্মালি কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না, অর্থাৎ বাংলাদেশের এই নির্বাচনটাকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ের ব্যাপারে কাঠখড় পোড়াতে হয় কিনা সেটা একটা বড় বিষয়। নাকি যুক্তরাষ্ট্র এই সরকারের কাছ থেকে আরও অনেক কিছু চেয়েছিল যেগুলো পাচ্ছে না, সেই কারণেই পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে? অনেক কিছুই হতে পারে ভেতরে ভেতরে। নির্বাচন কমিশন তার জ্যেষ্ঠ সচিব আক্তার হোসেন তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ব্রেন ক্রিস্টেনসন, সেই কথাও জানানো হয়েছে। এখন এই যে তথ্য জানানো হলো, অর্থাৎ আমেরিকা পর্যবেক্ষক পাঠাচ্ছে না, এবং ইনিয়ে বিনিয়ে বলা হলো যে আমেরিকার এখানকার দূতাবাসের কর্মকর্তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভিন্ন জায়গায় তারা ভোট দেখবে, তারা তাদের মতো করে ভোট দেখুক না কি করুক সেটা তো বাংলাদেশ সরকারের ব্যাপার নয়। পর্যবেক্ষক তো একটা ফর্মাল ব্যাপার। নির্বাচন কমিশনের কার্ড, বিশেষ কার্ড থাকবে, নির্বাচন কমিশনে রেজিস্ট্রার হতে হবে, রেজিস্ট্রেশন করে তাদের পর্যবেক্ষক হতে হবে, তার সঙ্গে মানে নির্বাচন কমিশন কিংবা সরকারের পক্ষ থেকে তাদের খরচ বরচ এগুলো দেয়া হবে, হোটেল ভাড়া, থাকা খাওয়া, তাদের অন্যান্য খরচ, বিমান ভাড়া সবই সরকার দেবে, অর্থাৎ একটা প্রসিডিউরের মধ্য দিয়ে আসতে হবে। এর আগে কিন্তু এই ব্যাপারগুলো ছিল না, যে বিভিন্ন দেশ থেকে, যেমন কিছুদিন আগে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোমেন তিনি তার বাংলাদেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার হিস্ট্রি শুনিয়েছিলেন। সেখানে তাকে বলতে শোনা গিয়েছিল যে তার সময়ে বিদেশি পর্যবেক্ষকরা আসতে চেয়েছিলেন, কিন্তু দাবি করেছিলেন যে তাদের খরচ বরচ এগুলো দিতে হবে। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী সাবেক যিনি আব্দুল মোমেন তিনি বলছেন যে আমি ওইগুলো অ্যালাউ করিনি, আমি বলেছি যে তোমরা আসলে তোমাদের খরচে আসতে হবে, সেই কারণেই তারা আসেনি। এখন এই সরকার একটা কৌশল অবলম্বন করেছে, মানে টাকা দিলে, যদি টাকা দেয়া হয় সেই টাকাটা যেভাবেই হোক না কেন, বিদেশি মানুষদের বাংলাদেশ ভ্রমণের একটা সুযোগ দেয়া হচ্ছে, তার বিমান ভাড়া, হোটেল ভাড়া, থাকা খাওয়া এভরিথিং খরচ যদি একটা দেশের সরকার দেয়, আপনাকেও যদি বলে যে আপনি 5 জন নিয়ে আমেরিকায় আসেন, আমেরিকার বিমান ভাড়া, ওখানে হোটেল ভাড়া, থাকা খাওয়া ঘোরাফেরা সব কিছু আমরা বেয়ার করব, কে যাবে না? এটা তো একটা বড় বিষয়। আর এই মানে এনজিও সেক্টরের লোকজন কিংবা এনজিও রিলেটেড লোকজন যারা সরকারের কাছাকাছি থাকে কিংবা সরকারের রেজিস্টার্ড প্রতিষ্ঠান, তারা তো এই সুযোগগুলো লুফে নেয়। বিভিন্ন দেশের যারা রয়েছেন, বাংলাদেশের ক্ষেত্রেও সেই সুযোগ লুফে নেওয়ার ব্যাপার হচ্ছে, কিন্তু আমেরিকা সেই সুযোগটা লুফে নিল না কেন, সেটা একটা বড় বিষয়। আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বারংবার চেষ্টা আমরা দেখেছি এই সরকারের, কিন্তু সেই উন্নয়নটা কি শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কিংবা উন্নয়নটা কি একটা পর্যায় পর্যন্ত যায়নি যেখানে গেলে আমেরিকা ভোটে পর্যবেক্ষক পাঠিয়ে তাদের সমর্থনটা ব্যক্ত করতে পারত? নাকি এই ভোটটাকে আমেরিকা সমর্থনই করছে না? আর ভোটটাকে সমর্থন না করলে অনেক দিন থেকেই যেটা শোনা যাচ্ছিল, আমেরিকা, যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ এখন পর্যন্ত, ভারত তো আছেই, এখন পর্যন্ত বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন চাইছে। ইনক্লুসিভ নির্বাচন কিভাবে করা যায় সেরকম প্রচেষ্টা তাদের মধ্যে রয়েছে। যদি সেটাও থেকে থাকে তাহলেও কিন্তু এটা একটা অশনি সংকেতের কথা। দর্শক, আপনার কি মনে হয়? নির্বাচনের 15 দিন আগে থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমে এই নির্বাচনের ক্রেডিবিলিটি নিয়ে, বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এরই মধ্যে, এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে পরিস্থিতি সেটি ভয়াবহ বলে উল্লেখ করা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এমনই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে, যার শিরোনাম ফ্রাইটেনিং সিচুয়েশন, বাংলাদেশ ইলেকশনস হন্টেড বাই পলিটিক্যাল ভায়োলেন্স, এবং এর সাবটাইটেলে বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন ঘোষণার পর থেকে, তফসিল ঘোষণার পর থেকে কমপক্ষে 16 জন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন, শুধু রাজনৈতিক কর্মী, যার ফলে অনেক বাংলাদেশি যে সহিংসতার পরিবেশ নিয়ে আতঙ্কে ছিলেন,
এখন বাস্তব অবস্থার প্রেক্ষিতে সেই আশঙ্কাই সত্য বলে প্রতিষ্ঠিত হচ্ছে। এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে তার শুরুতেই যা উল্লেখ করা হচ্ছে যে হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে, যার ফলে 15 বছরেরও বেশি সময় ধরে কট্টরপন্থী সরকারের অবসান ঘটেছে। ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রীয় সংস্কারের জন্য গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে করছে। যদিও এই প্রতিবেদনে এই গণভোট নিয়েও যে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে সেটি আর বলা হয়নি, যদিও তারা একবারেই প্রশ্ন উত্থাপন করেছে শেষাংশে গিয়ে যে এই নির্বাচনের ক্রেডিবিলিটি এরই মধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। যাও, এখানে বলা হচ্ছে যে ধারাবাহিক হত্যাকাণ্ড, হুমকি এবং রাস্তাঘাটের সংঘর্ষের ফলে অতীতের নির্বাচনী সহিংসতার আশঙ্কা পুনরুজ্জীবিত হচ্ছে এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট, জামাত নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের কিছু হিসাব নিকাশ দেখানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকলেও বাংলাদেশ অস্থির। বলা হচ্ছে 2025 সালের মে মাসে ইউনূসের প্রশাসন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করায় আওয়ামী লীগ নিজেই নির্বাচনে অনুপস্থিত। তবুও দেশ জুড়ে একের পর এক হত্যাকাণ্ড এবং সহিংস হামলা কাউকেই রেহাই দিচ্ছে না। এসব হামলা থেকে কেউ নিজেকে নিরাপদ মনে করছে না। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পর আরো বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশব্যাপী অস্থিরতা এবং নতুন করে নিরাপত্তা উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং এই যে হত্যাকাণ্ডগুলো, এর কোনটি আনুষ্ঠানিকভাবে এখনো রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কিনা সেভাবেও চিহ্নিত করা হয়নি। অর্থাৎ একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কিন্তু সেগুলো অমীমাংসিত রয়ে যাচ্ছে, কোনো ধরনের ইনভেস্টিগেশন নেই, কারা এর সঙ্গে জড়িত তা বের হচ্ছে না। এ কারণেই এই বিষয়গুলো প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য খুবই আতঙ্কের হয়ে দেখা দিয়েছে। এখানে বলা হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত 16টি আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেগুলো প্রত্যেকটি রাজনৈতিক। এর মধ্যে যেমন শরীফ ওসমান হাদি রয়েছেন, আবার বিএনপির দলীয় নেতাকর্মী বেশি 13 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের নেতাকর্মীদের, আর জামাতের নেতা আনারুল্লাহ এবং নিষিদ্ধ আওয়ামী লীগের যুব শাখা যুবলীগের একজন নেতা রয়েছেন। বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিকের রেফারেন্স দিয়ে এখানে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে 7 জনকে গুলি করে হত্যা করা হয়েছে, যা অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যাপক উপস্থিতির প্রমাণ দেয়। এখন যে অস্ত্রগুলো লুট করা হয়েছে 5 আগস্ট পরপরই বিভিন্ন থানা থেকে, পুলিশের অস্ত্র বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে তার 1/3 এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। 2024 সালের বিদ্রোহের সময় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে লুট হওয়া 3619টি অস্ত্রের মধ্যে 1360টি এখনো লাপাত্তা। মানবাধিকার একটি সংগঠনের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে দেশব্যাপী কমপক্ষে 62টি নির্বাচন সম্পর্কিত সংঘর্ষ সংঘটিত হয়েছে এবং এ কারণে বিশ্লেষকরা বলছেন বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী এলাকাগুলোতে ভোটের আগে সহিংসতা প্রবণতা আরো অনেক বেশি এবং প্রচারণা তীব্রতর হওয়ার সাথে সাথে রাজনৈতিক উত্তেজনা ক্রমশ জনসাধারণের দৃষ্টিতেও ছড়িয়ে পড়ছে। বলা হচ্ছে যে অনেকেই হয়তো মনে করছেন যে নির্বাচন উৎসব মুখর হবে, কিন্তু এই যে সন্ত্রাস, এই যে বিতর্ক, এর ঊর্ধ্বে কিভাবে ওঠা যায় তা কেউ বলতে পারছে না এবং সেটি সম্ভবত অনেক বেশি কঠিন। বলা হচ্ছে যে পুলিশই নাকি বলছে রাজনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হওয়ার সাথে সাথে দেশব্যাপী রাস্তাঘাটের সংঘর্ষ রোধ করা অনেক বেশি দুঃসাধ্য হয়ে উঠছে। তবে আমাদের ডক্টর ইউনূস সাহেবের দপ্তর বলছে যে নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে
কঠোর সমন্বয়ের কারণে বিগত জাতীয় নির্বাচনের তুলনায় এখনো পর্যন্ত সহিংসতা কম হয়েছে। যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী খানিকক্ষণ আগেই বললেন যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, কোনো ধরনের কোনো সমস্যা কোথাও নেই। এটা তিনি বরাবরই বলে আসছেন, বাংলাদেশে কোথাও কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে দিয়েছেন একজন মান্যবর স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সবশেষে এসে আল জাজিরার প্রতিবেদনের সবশেষে এসে বলা হচ্ছে, নয়াদিল্লিতে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার তার সমর্থকদের উদ্দেশ্যে ইউনূস নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন, যা ভোটের আগে আরো রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে। এবং যেটি প্রথমে বলছিলাম সেটি শেষাংশে এসে বলা হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশ্লেষকরা যথেষ্ট পরিমাণ উদ্বিগ্ন। এবং নির্বাচনের পরের যেই সিনারিও আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে সেটি অনেকে ফোরকাস্ট করার চেষ্টা করছেন। এই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মেয়াদ কতদিন হবে, কতটা স্থায়িত্ব লাভ করবে, নানান বিষয়ে আলোচনা হচ্ছে। এবং তার আগে তো আরো অনেক ধরনের প্রশ্ন রয়েছে নির্বাচন নিয়ে, যে আদৌ অনুষ্ঠিত হবে কিনা। সব মিলিয়ে গভীর এক সংকটের মধ্যে আমরা, এটুকু অন্তত নিশ্চিত করে বলা যায়।